আমরা এখন লাইভে আছি, একটু কথা শুরু করেন। সুপ্রিয় চিকিৎসকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের সায়েন্টিফিক সেশন অ্যাপ্রোচ টু এ পেশেন্ট উইথ হেডেকে স্বাগতম। আজকে আমাদের সায়েন্টিফিক সেশনের প্রেজেন্টার অধ্যাপক রিদওয়ানুর রহমান, মেডিসিন ও ইনফেকশন ডিজিজ স্পেশালিস্ট। আপনাদের সবার কাছে অত্যন্ত পরিচিত, স্যারকে আর নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নেই। আর আজকের এই সেশনে আমাদের সভাপতিত্ব করবেন প্রফেসর এম এ জলিল চৌধুরী স্যার, এক্স প্রফেসর, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি এবং চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ মেডিসিন, এক্স ডিপার্টমেন্ট অফ চেয়ারম্যান। আর আজকের অনুষ্ঠানের বিশেষত্ব হলো, আজকের এই অনুষ্ঠানটি আমরা ডেডিকেট করছি সদ্য প্রয়াত মেডিসিনের অধ্যাপক মামুনুর রশিদ সফদার স্যারের স্মৃতিতে। অধ্যাপক মামুনুর রশিদ সফদার স্যার চিটাং মেডিকেল কলেজের 15তম ব্যাচের ছাত্র, অসম্ভব মেধাবী, অন্য লেভেলের একজন ব্যক্তিত্ব, যার স্মৃতিতে আজকে আর আমাদের এই অনুষ্ঠান। আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, প্রথমেই আমি মাইক হস্তান্তর করছি আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক এম এ জলিল চৌধুরী স্যারকে, এবং স্যার আমাদের আজকের অনুষ্ঠান শুরু করবেন। প্রফেসর এম এ জলিল চৌধুরী স্যার, প্লিজ। ধন্যবাদ ডক্টর এহসান। আজকে এই একটা উদ্যোগ নেওয়ার জন্য আমি তুমি এবং তোমার টিমকে, ডক্টর এহসান এবং তার টিমকে অভিনন্দন জানাচ্ছি। আমরা আজকে আমাদের দিনে আজকে অনুষ্ঠান করতে যাচ্ছি যে প্রফেসর মামুনুর সফদার, তার স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত আজকের এই অনুষ্ঠান। এই উদ্যোগটাই আসলে প্রশংসনীয়। যাদের মনে উদ্যোগ এসছে আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। মামুনুর সফদারের কথা আসলে বলা শেষ করা যাবে না, আমি এখানে বলতে চাচ্ছি না। শুধু একটা বলবো যে মেধাবী নয়, ইন ট্রু সেন্স মেধাবী। আমরা অনেকে তার ক্লাসমেট আছি, সহপাঠীরা আছি, যারা পড়তে 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 অনেক পরে হয়তো মুখস্থ করে বা অনেক পরে দিন পরে আমরা হয়তো অনেকে ভালো করেছি, কিন্তু মামুন অল্প পরেই সে অনেক কিছু মনে রাখতে পারতো। একটা, দ্বিতীয়ত তার অন্যান্য এক্সট্রা একাডেমিক যে কার্যক্রম এটা ছিল প্রবল, অনেক বেশি। খেলাধুলা থেকে শুরু করে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এবং এগুলোর সম্বন্ধে ওনার কিন্তু অনেক বুৎপত্তি ছিল, যেটা আমাদের অনেকে আমাদের পুঁথিগত বিদ্যা আছে, কিন্তু মামুন তো একটা এক্সট্রাঅর্ডিনারি ট্যালেন্ট ছিল। আমরা যখন বিদেশে তার সাথে অনেকবার ভ্রমণ করেছি, আমরা দেখেছি যে বিদেশ সম্বন্ধে কোনো জায়গা সম্বন্ধে সে মুখস্থ অনবরত বলে যেত, এইটাই জন্য বিখ্যাত, এইটাই জন্য বলতে পারতো, যেটা আমরা জানতাম না। এবং তার সাথে আমাদের ভ্রমণটা অত্যন্ত সুখময় ছিল। থার্ড হলো, শেষবার যখন তাকে আমি দেখি, যখন বিদেশে যাই আমি তাকে দেখি, একটা জিনিস আমাদের সবার দৃষ্টি আকর্ষণ করছে, ওর যে ডক্টর মামুনের যে প্রফেসর মামুনের যে ওয়াইফ, সে কিন্তু আমাদের ক্লাসমেট। কিন্তু সে একটু তার ব্যথা ব্যথা ছিল, কোমরে হাঁটুতে ব্যথা ব্যথা ছিল, চলতে পারতো না, কিন্তু মামুন কিন্তু পুরো বিদেশে ভ্রমণে, ইউরোপ ভ্রমণ করছে আমাদের সাথে। পুরো ভ্রমণে এই হুইল চেয়ারটা কিন্তু তার স্ত্রীকে নিয়ে হুইল চেয়ারটা সেখানে নিজে হুইল চেয়ারটা ক্যারি করছে, এই তার ওয়াইফকে সে ক্যারি করছে, যেটা হয়তো আমরা অনেকে করি না, বা হয়তো ভাবি যে স্ত্রী অসুস্থ সে থাক বাসায়, আমি যে ঘুরে আসি, কিন্তু মামুন সেটা করেন, তার স্ত্রীকে নিয়ে এসে ভ্রমণ করছে, হুইল চেয়ার নিয়ে ভ্রমণ করছে। সুতরাং মামুনের গুণ সম্বন্ধে বলে শেষ করা যাবে না। আমরা শুধু তার আত্মার মাগফিরাত কামনা করবো আর সিএম এর মাধ্যমে। আজকে সিএমতে যে সুফলটা হবে তার সব যেন যে পায়, এবং তার স্ত্রী এবং তার পরিবার বর্গ যেন তার এই ব্যথা বইতে পারে, সেটা জানাবো। আমরা আল্লাহর কাছে দোয়া করবো। এখানে প্রফেসর সোহেল আছে, তার ঘনিষ্ঠ আত্মীয়, সে মামুনের সঙ্গে আরো বেশি জানে। আমি কথা না বেরিয়ে আজকে যে প্রেজেন্টার, আমি জানি না ডক্টর এহসান বা তার টিম তাকে কিভাবে সিলেক্ট করলো। প্রয়াত প্রফেসর মামুন আর এখন যে জীবিত লিভিং এজেন্ট প্রফেসর রিদওয়ান, তাদের ভিতরে একটা অদ্ভুত মিল আছে। প্রফেসর রিদওয়ান এমন একটা ব্যক্তিত্ব, সেও যেরকম একবার পড়লে কিন্তু ওই বিষয়ের উপর অনবদ্য সে বক্তৃতা দিতে পারে। আমরা অনেকে একটা বক্তৃতা স্পিচ তৈরি করার জন্য অনেকদিন খেটে খেটে তৈরি করি, কিন্তু প্রফেসর রিদওয়ান এই একটা জিনিস একবার পড়লে কিন্তু সে বলতে পারে, এবং তার বলার ভঙ্গিমা, তার ক্লিনিক্যাল আই, তার টিচিং, এটা দেখার মতন, জানার মতন, বোঝার মতন। এই জন্যই তার ক্লাস করার জন্য ছাত্ররা উন্মুখ হয়ে থাকে। আমিও কিন্তু সুযোগ পেলে কিন্তু প্রফেসর রিদওয়ানের ক্লাসগুলো অ্যাটেন্ড করি। আমরা একসাথে অনেক জায়গায় গেছি, আমরা একসাথে ভ্রমণ করেছি, আমরা একসাথে অনেক সিমি করেছি, কিন্তু এই প্রফেসর রিদওয়ানের ক্লাস বা প্রফেসর রিদওয়ানের সিমি কিন্তু আমি সহসাই মিস করতে চাইনি। আজকে আসলে চেয়ারম্যান জন্য আসি নেই,
একটা আকর্ষণ হলো প্রফেসর মামুন, আরটা আকর্ষণ আজকে প্রেজেন্ট প্রফেসর রিদওয়ান। তো আমি আর কথা বাড়াবো না, আমি প্রফেসর রিদওয়ান আমাদের মাঝে অনেকদিন বেঁচে থাকুক, তার শিক্ষক তার ছাত্রদের মাঝে অনেকদিন বেঁচে থাকুক এবং তার মেধার বহিঃপ্রকাশ ঘটাক। আমি এই বলেই প্রফেসর রিদওয়ানুর রহমানকে আজকের কার্যক্রম শুরু করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রফেসর রিদওয়ানুর রহমান, প্লিজ। প্রফেসর রিদওয়ান। প্রফেসর রিদওয়ান, ইউ ক্যান স্টার্ট প্লিজ। হ্যালো, না আমি শোনা যাচ্ছে না কেন? আমি তো কানেকশনে আছি। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে। তুমি শুরু করো, শুরু করো, শুরু করো প্লিজ, শুরু করো। হ্যালো, আমি তো মানে যাচ্ছে না কেন? ঠিক আছে, আমরা শুনতে পাচ্ছি, তুমি শুরু করো। ওকে, শুরু করো। অনেক ধন্যবাদ আপনি এভাবে আমাকে অনেক বেশি বলার জন্য। সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে, আপনি মামুনুর রশিদ সর্দার ভাইকে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মামুনুর রশিদ সর্দার ভাই, ওনার ক্লাসমেট হচ্ছে জলিল ভাই, ফয়েজ ভাই, ইমরান ভাই, এবং এরা সব আমার অত্যন্ত ঘনিষ্ঠ। আমি নিজের ক্লাসমেটের চেয়ে ওদের সাথে আমার ঘনিষ্ঠতা বেশি। মামুন ভাই, আমি সংক্ষেপে যদি বলতে চাই, আমি ওনাকে ডাকতাম হচ্ছে, ওনার একটা নিক নেম দিয়েছে, আমি সবসময় ওনাকে এই নামেই ডাকতাম। ওনার নাম হলো 360 ডিগ্রি। তাই এই 360 ডিগ্রি কথাটা বলার পিছনে ছিল, আমি ওনাকে হিংসা করতাম যে ওনার 360 ডিগ্রি নলেজ, যে উনি খুব ভালো ক্রিকেট প্লেয়ার, ভালো ফুটবল প্লেয়ার, মানে কারিকুলার, এক্সট্রা কারিকুলার সব দিক দিয়ে ক্যাডেট কলেজ থেকে পাশ করা, এবং এমন অসাধারণ জ্ঞানের সমাহার ছিলেন উনি। ওনার শ্রদ্ধা ওনার জীবনের জান্নাত কামনা করি পরবর্তীতে, এবং ওনাকে উৎসর্গ করে আমি শুরু করছি। তো এমনি বলা তো সহজ, কিন্তু সিনিয়ররা এবং এক্সপার্টরা যখন পাশে থাকে তখন তো বলা আসলে কঠিন। এই জন্য আমি যেটা বলবো যে এটা ব্রিফলি, আমি কোনো স্লাইড করি নাই। লেট আস ডিসকাস ইট ইন প্র্যাকটিক্যাল ওয়েজ। যে হেডেক বলতেছে, এটার কোনো এক্সাক্ট ডেফিনেশন দেওয়াটা মুশকিল। বলে যে ইট ইজ এ সেন্সেশন অফ পেইন ইন অ্যান্ড অ্যারাউন্ড দি হেড। এটা কি সবার কি পেইন বর্ণনাটা কি ঠিক আছে? যদি বলি যে মাথা ধরা, এটা কি মাথা ব্যথা? যদি বলি যে মাথায় অস্বস্তি লাগতেছে, খারাপ লাগতেছে, অনেকে কিন্তু এগুলোকেও ব্যথা বলে অনেক সময়। এই জন্য যখন মাথা ব্যথা কমপ্লেইন করবে, তখন আসলে একটা প্রশ্ন দরকার আছে, কি আসলে ব্যথা না অন্য কিছু? তাহলে যদি মাথা ব্যথা হয়ে থাকে, সেটা হচ্ছে পেইন অ্যারাউন্ড দি হেড, এনিওয়্যার অ্যারাউন্ড দি হেড। এটা রিলেটিভলি একটা কমন সিমটম, এবং এত কমন যে আমাদের বাংলায় প্রবাদ আছে, বলে যে যার মাথা নেই তার মাথা ব্যথা নেই, তার মাথা নেই। তো এই জন্য মাথা থাকলেই মাথা ব্যথা থাকবে, এরকম একটা প্রচলিত প্রবাদ এই জন্য হয়েছে যে এমন লোক খুব কম আছে যার কোনোদিন মাথা ব্যথা হয়নি। এই মাথা ব্যথাটা বেশিরভাগ ক্ষেত্রে, যেহেতু সবার হয়, বেশিরভাগ ক্ষেত্রে এটা কোনো সিরিয়াস রোগ নয়, এবং এটার কারণে ভবিষ্যতে তেমন কোনো খারাপ অসুবিধা কিছু হয় না। কিন্তু কিছু মাথা ব্যথা আছে যেগুলো একটা গুরুতর রোগের নির্দেশক হয়, বলছে সিমটোমেটিক হেডেক, মানে অন্য শারীরিক আভ্যন্তরীণ রোগের কারণে যেটা হেডেক হচ্ছে, এটাকে বলা হয় সিমটোমেটিক হেডেক, বা হেডেক as a symptom of internal disease of the cranial bolt or pain arising from structures around the head. এই সবগুলোতে যদি রোগীর মনে হয় যে এটা একটা ব্যথা, তখন আমরা এটাকে হেডেক বলি। তাহলে হেডেক রোগীরা, যেহেতু এটা খুব কমন, মানুষ নিজেই জানে এটাকে কিভাবে চিকিৎসা করতে হয় বা এটাকে কিভাবে সমাধান হয়। কিছু লোক জানে যে মাথাটা ম্যাসেজ করে দিলে ভালো হয়, চুল টুলগুলো একটু টেনে দিলে ভালো হয়ে যায়। কিছু লোক জানে যে এটা যদি আমি ঘুমাই যাই তাহলে আমার ভালো হয়ে যায়। কিছু লোক জানে যে এটা প্যারাসিটামল ভালো হয়ে যায়, অথবা কারো অন্যান্য রোগ থাকে। এবং বেশিরভাগ
মাথা ব্যথা গুলা সাধারণত ডাক্তারের কাছে আসে না, সামাজিক ভাবেই জেনে যায় যে এইটা ওর মাথা ব্যথা আছে এবং ওকে এই ট্যাবলেট খাইতে হবে অসুবিধা, অথবা এই কাজটা করতে হবে যেটা হলো। তাহলে হেডেক রোগীরা সাধারণত মানুষ ডাক্তারের কাছে আসে যখন হেডেকটা দিন পর্যন্ত যেটা ওর ছিল সেটা যখন মোর ফ্রিকুয়েন্ট হয়ে যাচ্ছে। মনে করেন সে দেখলো যে আগে বছরে 2-3 বার হতো, কিছুদিন ধরে মাসে 1 বার হয়, 2 বার হয়, এখন দেখা যাচ্ছে প্রত্যেক সপ্তাহে হচ্ছে এবং সপ্তাহে 2 বারও হচ্ছে। তাহলে ওই সময়গুলোতে রোগীরা কনসার্ন হয়ে যায় এবং কনসার্ন হয়ে ফিজিশিয়ানের কাছে আসে ক্রনিক হেডেক গুলো। আর কতগুলা হেডেক হচ্ছে কামস আউট ফ্রেশ নিউ হেডেক, নতুন করে হয়েছে। তাহলে নতুন করে যে হেডেক গুলা হয়েছে সেগুলাকে আমাদেরকে খুঁজে দেখতে হয়। এটা অনেক সময় একটা সিরিয়াস রোগের লক্ষণ হিসাবে হেডেকটা আসতে, তাহলে গুরুতর কোনো অসুবিধা নয়, চিকিৎসা না করলে অসুবিধা নেই, এরকম হেডেকও হতে পারে। আবার তীব্র সিরিয়াস রোগ যেটার কারণে রোগী ভবিষ্যতে মারা যেতে পারে, এরকম রোগও হতে পারে। তাহলে এই জন্য যখন আমরা হেডেক অ্যাপ্রোচ করে একটা রোগী যখন হেডেক নিয়ে আসে, তাহলে এর মধ্যে থেকে দুইটা জিনিস, এই জন্য বলে যে স্পেশালিস্টদের কাছে রোগীরা যখন আসে ওদের 3 ভাগের 2 ভাগ রোগী আসে is concerned for the symptoms. They do not come for the symptoms itself, because symptoms are not that much serious not to be able to tolerate it. They can tolerate symptoms, but still they come to the physicians as a concern for the symptoms, why the headache is happening. তাহলে আমরা সব রোগে মেডিসিন, সব রোগে আগেও যদি আমার সাথে ক্লাস হয়ে থাকে, আমি প্রথমেই বলি যে আমরা যখন একটা রোগী অ্যাসেসমেন্ট করব তখন দেখতে চাইবো যে ওর মধ্যে খারাপ কোন লক্ষণ আছে। এই খারাপ লক্ষণগুলোর আরেকটা নাম প্রায় সময় ব্যবহার করা হয়, বলে যে রেড ফ্ল্যাগ সিমটমস এন্ড সাইন্স। তাহলে ওর মধ্যে কোনো রেড ফ্ল্যাগ আছে কিনা, লাল পতাকা আছে কিনা, এটা খুঁজে বের করাটাই হচ্ছে প্রধান। তাহলে কোনো রেড ফ্ল্যাগ যদি না থাকে তাহলে ওটা চিকিৎসা একদম সহজ। রেড ফ্ল্যাগ যদি থেকে থাকে, is a potentially life threatening or organ threatening disease হতে পারে, এই জন্য এটাকে সবার আগে খুঁজে দেখতে হবে। হেডেকের এমনি যেসব চিকিৎসাগুলো বলে যে হেডেক চিকিৎসকদের জন্য একটা একদিকে ভালো যে বেশিরভাগ হেডেক গুলা নট সিরিয়াস ইলনেসেস, আর একদিকে খারাপ হচ্ছে যে হেডেক গুলা ভালো করে ফেলা যায় না, হ্যাঁ হেডেক গুলা থেকেই যায় এবং এই জন্য ওদেরকে এটার একটা ডায়াগনোসিস করতে হয়। এবং এটা বলে যে চিকিৎসকদের জন্য সবচেয়ে প্রবলেমেটিক জিনিস হলো হেডেকে, বলে যে এটা দেখাও যায় না, এটা ধরাও যায় না। তাহলে বাকি সব রোগের মধ্যে সিমটম অথবা সাইন যদি থেকে থাকে সেটা আমরা আইদার দেখতে পাই অথবা ধরতে পারি, কিন্তু মাথা ব্যথা এমন একটা জিনিস যেটা দেখাও যায় না, ধরাও যায় না। এবং রোগী যে বলতেছে আমার তীব্র মাথা ব্যথা, নট নেসেসারিলি ওটা তীব্র, এটা কষ্ট হচ্ছে, কেন আমার হচ্ছে, কেন আমার মাথা ব্যথাতে যাচ্ছে না, কেন আমি ভালো হচ্ছে না, অথবা কনসার্ন ফর দিস। তাহলে হেডেকে তীব্রতা বুঝতে গেলে আমরা সাধারণত অ্যাসেস করি যে লস অফ ফাংশন। তার মানে একটা হেডেকের জন্য যদি সে অফিসে যেতে না পারে, সে যদি স্কুলে যেতে না পারে, অথবা কাজে যেতে না পারে, অথবা হাসপাতালে ভর্তি হয়, অথবা চিকিৎসার জন্য যেতে হয়, এগুলো রিলেটিভলি সিভিয়ার হেডেক। এছাড়াও বলে যদি কোনো রোগী হয় যে ইনজেকশন দিয়ে লাগছে, সেটাকেও বলতেছে এটা একটা রিলেটিভলি সিরিয়াস হেডেক। তাহলে সাধারণ হেডেক গুলার যে অ্যাপ্রোচ, যে আমরা কিভাবে দেখব, আমি যেভাবে বলছিলাম, বলে যে হেডেক গুলাকে ডাইকোটমাসলি ভাগ করে ফেলেন। তাহলে ডাইকোটমাসলি ভাগ করতে গেলে একটা গ্রুপ হচ্ছে প্রাইমারি হেডেক, আর একটা গ্রুপ হচ্ছে সেকেন্ডারি হেডেক। The vast majority of the headaches, 90% of the headaches are primary headaches. Only 10% of them are secondary headaches. এবং এই 10% এর মধ্যে মাত্র 1% is from intracranial space occupying lesion, brain tumor.
তাহলে ব্রেন টিউমারের কারণে হেডেক হচ্ছে, এটা একটা রেয়ার, একজন ভাগ্যবান চিকিৎসক এরকম একটা রোগী পাইতে পারে যে এটা হেডেক হচ্ছে। তাহলে এই হেডেক গুলার কে আমরা দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে প্রাইমারি হেডেক, একটা হচ্ছে সেকেন্ডারি হেডেক। তাহলে সেকেন্ডারি হেডেকের যেই সিমটম গুলো আছে, ওই সিমটম গুলাকে আমরা সাধারণত প্রথম থেকেই খুঁজে বের করতে চেষ্টা করি। বলছে কোন হেডেকটা সিভিয়ার হেডেক হতে পারে, কোনটা রেড ফ্ল্যাগ সাইন হতে পারে, কোনটা খারাপ রোগ হতে পারে, সেটার জন্য আমরা একই জিনিসগুলা দেখতে থাকি। এক নম্বর যেটা দেখি, বলে যে এনি হেডেক ডেভেলপিং ফর দ্য ফার্স্ট টাইম আফটার দ্য এজ অফ 50 is a red flag, is an indication for investigation. হ্যাঁ, এবং এছাড়া যদি কোনো রোগী ফিভারের সাথে, সরি হেডেকের সাথে, if there is development of confusion means কথা বলায় অসংলগ্নতা, আচরণে অসংলগ্নতা, বিহেভিয়ারে অসংলগ্নতা, এগুলা যদি থেকে থাকে আপ টু কোমা, ইম্পেয়ারমেন্ট অফ কনসাসনেস টু কোমা, কনভালশন, তাহলে হেডেকের সাথে যদি এনি সিএনএস ম্যানিফেস্টেশন থাকে, একটা গ্লোবাল সিএনএস ম্যানিফেস্টেশন, ফোকাল সিএনএস ম্যানিফেস্টেশন, তখন এটা ইজ এ সিরিয়াস ডিজিজ। দিস হেডেক ইজ নট এ প্রাইমারি হেডেক, ইজ লাইকলি টু বি এ সেকেন্ডারি হেডেক। এরপর আমরা যেটা দেখি সেটা হচ্ছে progression of the headache. It is said that if the headache is progressing over days to weeks, this is a red flag sign. তাহলে ব্রেন টিউমারে যে হেডেকটা হয় এটাকে বলে প্রোগ্রেসিভ মর্নিং আফটার হেডেক। তাহলে প্রোগ্রেসিভ মর্নিং আফটার হেডেক মানে হচ্ছে একদিন সে সকালবেলা ঘুম থেকে উঠে দেখলো যে কিছুদিন ধরে, সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, সকালবেলা ঘুম থেকে উঠে ওর একটা মাথা ব্যথার মতো থাকে, 5-7 মিনিট পর আবার চলে যায়। পরে 1 মাস 2 মাস দেখলো যে এটা এখন 5-7 মিনিটে যাচ্ছে না, সকালে ঘুম থেকে উঠলে প্রায় আধা ঘন্টা, 20 মিনিট, 30 মিনিট থাকছে, এরকম অসুবিধা হচ্ছে। এরপরে গত 1-2 মাস ধরে মাথা ব্যথাটা সকালবেলা উঠলে একদম বিকেল পর্যন্ত থেকে যাচ্ছে, অনেকক্ষণ ধরে থেকে যাচ্ছে, মাঝে মাঝে বমি হচ্ছে। তাহলে এই জিনিসটাকে বলে প্রোগ্রেসিভ মর্নিং আফটার হেডেক। তাহলে এই প্রোগ্রেসিভ হেডেক যদি হয়ে থাকে, যেমন কিছু স্লোলি ডেভেলপিং meningeal infections such as TB meningitis, such as syphilitic meningitis, such as sarcoidosis and lymphoma or other malignant. So these patients develop progressive headache. So progressively increasing severity of the disease, in addition to presence of neurologic manifestation, is a red flag sign. Also, we take some headaches. If the patient has risk factors, for example, if the patient has risk factors for cardiovascular disease, a sudden severe development of headache could be one of the vascular lesions within the brain, either a subarachnoid hemorrhage, intracranial hemorrhage, or even development of aneurysms or dissection of the smaller arteries in the brain. All could develop in patients who have risk factors of cardiovascular disease. And so acutely developed headaches and maybe progressive headaches with CNS manifestations. Is a condition that is a red flag sign. Other red flag sign is said to be presence of fever. If a patient with fever, if a patient with severe headache has fever, this is a red flag sign. However, we know that headache can accompany any fever, like flu-like illnesses, dengue fever, chikungunya fever, other viral fevers, and even in bacterial infections also. If the patient has fever, there can be headache. So, but still, unless we can find an obvious cause for the fever, as relatively simple cause for the fever like influenza-like illness, fever in a patient of headache can be a red flag sign. The other
Condition is presence of focal neurologic deficit anywhere in the body. So lateralizing, that means unilateral sensory or motor symptoms, unilateral cranial nerve palsy, dysphagia, dysarthria, dimness of vision. So focal neurologic deficit with a patient with headache indicates a structural CNS disease. So if I remind you that whenever we are approaching a patient of confusion or impaired consciousness or unconscious patient, the first approach will be to differentiate whether there is a structural central nervous system disease or no structural central system. So try to divide dichotomously. So one of the indications for presence of the structural central nervous system disease is presence of focal neurologic deficits anywhere in the body. Be it cranial nerves, be it lateralizing, be it sensory, be it paralysis or other forms of dysesthesia, that means abnormal sensation on one side of the body, is a red flag. And if a patient of headache also has dimness of, or in physical examination we find papilledema, this is a red flag sign. And also, if there is persistent headache following head trauma, post-traumatic headache, are also structural headache. That means is a red flag sign. So we look at whenever we are taking history of a patient with headache. In history and physical examination, we are going to look for all this. Another red flag you can say is neck stiffness or rigidity. If a patient, if the mother can complain of that the child has a stiff neck for some days, it is a red flag sign in patient. So whenever, as we know, the age is a significant historical point because most of the primary headaches develop between the age of 20 and 50 years. However, it can be earlier from the childhood also, but the majority between 20 and 50 years. And that's why patient developing headache after 50 years for the first time is a red flag. And if a patient develops first unilateral headache on one side of the head, and you can palpate the temporal arteries pain, or there is musculoskeletal pain and stiffness all over the body, and patient has fever, this could be a medical emergency, temporal arteritis, which is a medical emergency. If we do laboratory investigation, you will find triple digit ESR. So headache, unilateral headache, palpable tender temporal arteries, with or without dimness of vision, and triple digit ESR in a patient beyond the age of 60 is nothing but temporal arteritis, is a medical emergency to be treated with steroid. So most of the, apart from the age, we also look for frequency of the headaches. Frequency is important in that most of the primary headache patients, we treat them with medications called abortive medications. That means we use medications to abort an attack of headache. But some of the patients may require a prophylactic headache treatment, that means prevention of severity or frequency of the headache. So especially in patients with tension headaches, tension type headaches, or migraines, if the attack is more than 3 per week, or even if it is more than one per week, and every time patient gets very sick, not able to attend office or school. So these are the indications for giving prophylactic therapy. In all other conditions, we usually use abortive medications only.
So the frequency of attacks also related with timing of the attacks. At what time of the day it occurs. So most of the patients with tension type headache develop headache in the afternoon. That's why this headache is also known as afternoon headache. So most of the patients goes well in the morning to the office. After lunch, they begin developing some discomfort in the head. And when it is time for leaving office, they already have the headache. He comes back home with headache and he cannot find comfort in any position unless ওর মাথাটা ভালো করে চিপে দেওয়া হয় অথবা চুলগুলা টেনে টেনে একদম অনেক টিলাই টিলাই চিপাই টিপাই দিলে ভালো হয়ে যায়, এটাকে বলে টেনশন টাইপ হেডেক। তাহলে আর মাইগ্রেন হেডেক যেটা, সেটা সাধারণত এনি টাইম অফ দ্য ডে এন্ড নাইট। তবে মোস্ট অফ দি অ্যাটাকস আকার ইন দ্য মর্নিং আওয়ার্স বিফোর 12 p.m. and that is the reason that morning headache, if you find patients with attacks of morning headaches for long, this is likely to be a migraine headache. And as I said, the morning headache, progressive morning after headache, is a feature of intracranial space occupation. So you need to consider if it is a progressive morning after. So time of the day is important for development of headache, a consideration of differential diagnosis of the headache. And in addition to the history of headache, we need to ask about family history of the headache. Characteristically, 60% of the patients develop headache what I was saying, I forgot myself. Okay, the one thing I forgot to say about the age is that in migraine, it is said that the first attack of migraine occurs in their teens. So it is said that up to 80% of the patients with migraine have their first attack of headache between 13 and 19 years. If the first attack is after 20, it is said that you look for other differential diagnosis than migraine. Though we know that it can occur, even after 20 it can occur, but it is not common to occur after the age of first attack after the age of 20. That's why. So timing of you need to know the family history, as I said, that in most patients, in 60% patients with migraine, it is said that there will be a family history. One or more members of the first degree relatives will have similar headaches, or more than one member in the family may have headache. So family history suggests a more migraine, but it can also be in case of tension type headaches. Vision, we expect usually refractive errors do not cause headache unless he persistently strains with an eye with refractive error. So আমরা মনে করলে হেডেক হলে চোখের ডাক্তারকে দেখায় এবং ওরা একটা 0.25 গ্লাস দিয়ে দেয়, এগুলো হচ্ছে টেনশনের রোগী। ওরা শুধু হেডেকটা ভালো হয়ে যাওয়ার জন্য খুঁজছে, এই জন্য ওদেরকে 0.25 একটা গ্লাস দিয়ে ছেড়ে দেয় এবং এটা দিলে ওদের ভালো লাগে। এটা হচ্ছে সাবজেক্টিভ। এই জন্য হেডেক ডিফারেন্সিয়েট করতে গিয়ে যে বললাম প্রাইমারি হেডেক এবং সেকেন্ডারি হেডেক। দি মোস্ট কমন প্রাইমারি হেডেক বলে যেটা 4 রকম। The most frequent of the headaches, এটাকে বলা হয় টেনশন টাইপ হেডেক। তাহলে 80% of the headaches are tension type headaches. এই টেনশন টাইপ হেডেকের ক্যারেক্টার কি, চরিত্র কি, সেটা এই রোগটা অনেকগুলো নিজের নাম পেয়ে গেছে, এখান থেকে বোঝা যায় যেটার চরিত্র। 1 নম্বর বিকল্প নাম হচ্ছে it is an afternoon headache. তাহলে most of the attacks occur in the afternoon. এটার আরেকটা নাম হচ্ছে বলছে it is a bitemporal headache.
তাহলে মাথার দুই দিকে সামনের দিকে এটাকে বাইটেম্পোরাল বলে এবং বাইফ্রন্টাল হেডেক, বাইটেম্পোরাল অর বাইফ্রন্টাল হেডেক যদি হয়ে থাকে এটা টেনশন টাইপ হেডেক। এটার আরেকটা নাম হচ্ছে মাসল কন্ট্রাকশন হেডেক। বলে যে এটার প্যাথোলজি এবং ইলেকট্রোমায়োগ্রাফি করে দেখা গেছে যে দি টেম্পোরাল মাসল frontal belly of the occiput frontalis, this muscle undergo a tight straining in patients with tension type headache. That's why it is called a muscle contraction, and that's why patient get benefit by massage. If you massage the head, the patient will get comfort. This is tension type headache. So it is an afternoon headache, it is a bifrontal headache, it is a bitemporal headache, and it is a muscle contraction headache. So if you squeeze, the patient will get comfort. So if you get all this history in the same patient, you will see that this is a case of tension type headache. Many of these patients have no anxiety disorder, and many of the patients will not accept if you say that the patient has tension headache. That's why the name has been tension type headache, TTH, rather than tension headache, because many people will not agree with you. He will say that I have no tension, I still have headache. So that's why the name has been tension type headache, because all people do not suffer from tension, but some of the people have are over anxious, over stressed, tense, and has some new stress now, and often have difficulty falling asleep. So that's why some of the patients with tension type headache may need to be required with anxiolytics rather than benzodiazepines, which are sedatives. Benzodiazepines are potentially addictive. So if a patient requires frequent benzodiazepines, we want to give them alternative drugs such that he doesn't require daily benzodiazepine. That is the reason it is said that you need to use some anxiolytics. There are many anxiolytics, you will not go into the names of the drugs. But one thing I can say is that all antidepressants in lower doses, smaller doses, acts as anxiolytics. So you can use one or the other of the anxiolytic that if the patient cannot sleep well, so give him something which can bring sleep. If the patient has adequate sleep, still have tension, so give him drugs which doesn't cause sleep as prophylactic treatment if you consider that this will be required, because he is required relieving medications more than 3 times in a week. He must be given prophylactic treatment such that he doesn't require more than 3 days a week. So this, again, as I said, the patient doesn't come to the doctors. They only come when they have a concern for the symptoms. So in every treatment of tension type headache, you need to allay the anxiety apprehension associated with the symptoms. It may happen that the patient has read a newspaper article where he read that brain tumor can cause headache, and that itself could precipitate a tension type headache. And there are many things in the patient's mind. So you need to ask about, you need to address the concerns in the patient that can avoid requirement of prophylactic treatment in many situations. So you need to use that. So the next common primary headache is said to be migraine. So migraine has such a different, varied intensity and manifestations that it is not easy to diagnose migraine often. Again, sometimes it is very easy to diagnose. So migraine is very easy to diagnose when it remains a repeatedly same unilateral headache with vomiting. These two features are very important diagnostic clue to the migrainous headache. And in patients with tension headaches, it is said that vomiting is rare in patients with tension headache, whereas vomiting is frequent in patients with migraine. And often vomiting brings a relief of the headache.
So migraine headache is often said to be 2 times patients. It remains unilateral. But in 1/3 of the patients, it may alternate one side with the other. It may even be bilateral, and it may be occurring sometimes morning, sometimes evening. It may look like that the patient has tension headache or migraine headache. So most of the migraine headaches, I said earlier, the diagnostic criteria is first attack of headache is in their teens, 13 to 19. A family history of headache, an unilateral headache, a headache with vomiting, often a morning headache, or any time of the day and night, sudden development of headache. So all this together constitutes migraine headache. So some patients with migraine has some premonitory symptoms, which are called aura. These are brief sensory manifestations. And these brief sensory manifestations last less than 60 minutes. Aura more than 60 minutes. You need to look for something else, because it is rare for migraine to have aura more than 60 seconds. Not minutes, 60 seconds. So migraine with aura is said to be a different type of migraine, which is also known as a classical migraine. If a patient with migraine head has aura, is said to be a classical migraine. And in a patient with migraine, if the patient headache is unilateral every time, is like as I have described earlier, but no aura, they are known as common migraine. So there are other migraines like variant migraines, which can have diverse manifestations all over the body. And the classical migraines may sometimes develop hemiplegia or hemianesthesia. That means focal neurologic deficit, which is also known as a hemiplegic migraine or migraine with focal neurologic deficiency. These are rare but can occur. Again, migraine can coexist with tension type headache, because if a patient has tension type headache, he is not immune to migraine. He can genetically have migraine from beforehand, and he also has tension headaches. So we need to individually try to characterize each individual attacks, whether this could be migraine or could be tension headaches. And if you find existence of both in the same patient, this is known as mixed headache. So they have a component of tension type headache, they have a component of migraine, which is known as mixed headache. This is also in the primary headache. The other primary headache is called a cluster headache. This is called cluster because many headache attacks, usually said to be between 2 to 8, occurs within a day or over a few days. It can be many attacks in a day. It's a sharp, lancinating or a stabbing type of headache. Do not last for long. So they often last less than 1 hour. It goes away and comes back again. So the headache of cluster headache can also be unilateral, or it can be bilateral also. The characteristic criteria for diagnosing cluster headache is presence of some associated features like stuffy nose or rhinorrhea, lacrimation, hemifacial sweating,
and many other throat discomfort and some other associated manifestations like meiosis, unilateral meiosis, choto hoye jawa, unilateral drooping of the eyelids. তাহলে ক্লাস্টার অফ মাল্টিপল অ্যাটাকস অফ হেডেক্স এর সাথে যদি এইসব অ্যাসোসিয়েটেড ফিচার গুলো থেকে থাকে, এটাকে বলা হবে ক্লাস্টার হেডেক। It is also a primary headache. So the primary headaches are tension type headache, migraine headache, which still has multiple types, as cluster headache, and a mixed headache. All these four types are primary headaches. Now let us look into some secondary headaches. So secondary headaches are really headache for the physician, because you need to find out the cause and find out appropriate treatment. Otherwise, if we treat them as primary headache, they will continue to have progressive disease. So it is important that we do not miss secondary headaches. We have already said the way to diagnose secondary headache are looking for the red flags. If any patient has red flags, they are likely to be symptomatic headaches, they are likely to be secondary headaches. So the secondary headaches, common secondary headaches, one of them is traumatic headache. So we dichotomous divide, yes trauma, no trauma. So if there is yes trauma and a significant trauma, and patient has persistent headache, persistent in terms of days, persistent in terms of severity. So in either of this situation, we need to consider some structural damage related to the injury. This could be concussive or post-concussive if it is long duration, or there could be hemorrhage. In addition to trauma to the skull bone, scalp, etc., etc. So the headache persisting after trauma should be seriously evaluated and could be a secondary cause of headache. The non-traumatic secondary headaches, the commonest ones are the vascular headaches. We said one vascular primary headache is migraine, and there can be secondary vascular headaches when there is hemorrhage within the cranial cavity, either in terms of an intracranial hemorrhage or subarachnoid hemorrhage or intraventricular hemorrhage. In any of these situations, the patient is likely to have a very severe headache known as thunderclap headache. So the name has been given as thunderclap because it looks like as if a thunder catches my head. The severity is said to be the character of the thunderclap headache is said that the time to maximum severity will be less than 60 seconds. So time to reach severity less than 60 seconds is the criteria for diagnosing thunderclap headaches. So thunderclap headache characteristically occurs in subarachnoid hemorrhage, but it can be in hemorrhage, other hemorrhages as I have said. It can also be in some of the ischemic strokes, if it is a large stroke, or there is secondary hemorrhage into ischemic stroke, and also if there is venous stroke. So vascular disease of the brain could cause headaches. These are relatively severe, and also vascular cause can be due to sudden enlargement of aneurysm. So it was a small cavernous aneurysm, suddenly it enlarges, it can enlarge. Or the same way there is dissection of the ascending aorta, descending aorta, arch of the aorta, there can be in cardiovascular disease risk patient can have dissection of the intracranial blood vessel, carotid, the circle of Willis, etc. And that can also give rise to vascular headache. So there are many vascular conditions. So if there is a subarachnoid hemorrhage, you will find features of
meningeal irritation. So neck stiffness and Carnick sign, Brudzinski sign. All these signs can be present in patients with subarachnoid hemorrhage, and it is almost distinct. The patient has severe vomiting, thunderclap headache, and stiff neck. Most patients with significant subarachnoid hemorrhage will have vomiting associated with it. So it will be intractable vomiting, and the diagnosis is relatively simple to cause by seeing the neck rigidity, Carnick sign, Brudzinski sign. We can easily confirm this diagnosis by doing a lumbar puncture. Though we expect that lumbar puncture will be done after a CT scan to exclude intracranial space occupying lesions. So hemorrhage can be detected by CT scan, but may not be detected by CT scan if there is a small hemorrhage. So we may require lumbar puncture. Lumbar puncture is also required for infectious conditions of the brain. So lumbar puncture can help us do both, diagnose both. The intracerebral hemorrhages is usually associated with focal neurologic deficit, hemiplegia or hemianesthesia, hemicerebellar dysfunction, or something else, or other forms of focal neurologic deficit. If associated, it indicates intracranial hemorrhage. There are some conditions of non-vascular intracranial lesions like benign intracranial hemorrhage. As I said, the infection of the central nervous system, either the meninges or the parenchyma of the brain. If it is parenchyma of the brain, it is called encephalitis. If it is the meninges, called meningoencephalitis. And in some of the conditions, there will be both meningitis and encephalitis. So in all these conditions, we expect that there will be a very severe headache, vomiting, fever, and confusion. So if a patient has fever, vomiting, headache, confusion, is infection of the central nervous system, though it can occur in other conditions also. So infection has to be immediately dealt with. It is a serious if there is CNS infection, whether acute infection like bacterial infection, viral infection, or chronic infection like tuberculosis, HIV. All these are indications for urgent treatment. These are medical emergencies. So identification is very important, and putting treatment based on empiric treatment. We don't wait for the diagnosis of the infection. We treat patients empirically. So similar non-vascular intracranial conditions are sometimes called headache due to CSF leak. So it can occur following lumbar puncture. It can occur following head injury, that there can be CSF leak, and a headache called post-lumbar puncture headache can occur in those patients. Headache can be seen in patients with substance abuse or drug abuse. Many of the patients with drug abuse, this could be withdrawal or even due to drug itself, can develop. So we need to take history of substance abuse in patients who have severe headache. Even some non-cephalic infections, as we said, that there is no intracranial infection, but fever and infection anywhere in the body can cause headache. This is a secondary headache. So we need to put a thermometer into the mouth to check if the patient has fever. And we make a systemic inquiry to identify what the cause of fever. And some of the conditions, some of the patients with metabolic conditions may complain of headache. The most important metabolic condition is a hypoxia, hypercapnia, and so diaphoresis and hypoglycemia all can cause a headache. So metabolic conditions should also be made in mind. And there could be cranial neuralgias, for example, trigeminal neuralgia, glossopharyngeal neuralgia may sometimes present as headache, especially if it is the ocular branch.
of the facial nerve, trigeminal nerve, is affected in the trigeminal neurology, it can present as headache. The other, among the secondary headaches, the common causes I didn't mention. The common causes are headaches arising from structures around the head. So the structures around the head are the eye, ear, nose and paranasal sinuses, teeth and gums, the mandibular joints, the upper cervical vertebra. All these could cause headache. So headache from paranasal sinuses. Usually patients have a history of cold, blocked nostril, thick nasal discharge, usually from one side, and headache localized to over the sinuses, for example, over the maxillary sinuses or over the frontal sinuses. And headache is characteristically get worse by stooping forward. তাহলে অনেক রোগী বলবে যে আমি রুকু যেতে গেলে অথবা সিজদাতে যেতে গেলে আমার মনে হয় যে চোখের এখানে একটা মাথা ব্যথা একদম ছিঁড়ে যাবে। তাহলে nasal block, nasal discharge, location of the sinuses, sometimes with fever, may point to a diagnosis of sinusitis as a cause of fever. তাহলে শুধু সর্দি থাকলেই কিন্তু হেডেককে সাইনোসাইটিস বলে দেওয়া যাবে না। এজন্য বাংলাদেশে হেডেককে সাইনোসাইটিস বলে ওই বাইলেটারাল ওয়েন্ট্রাল ওয়াশ আউট একটা প্র্যাকটিস ছিল, এখনো হয়তো হয় বাও। এটা হচ্ছে টেনশন টাইপ হেডেক গুলা কোথাও শান্তি না পাইতে এক মাত্রায় গিয়ে ইএনটি সার্জনের হাতে পড়ে, ওরা একটা বাইলেটারাল ওয়েন্ট্রাল ওয়াশ আউট দিয়ে দেয়, ওই ব্যথাটা অনেকদিন হেডেকের ব্যথা ভুলে যায়। এছাড়া headache may arise from the eyes. The common headaches arising from the eyes is simply acute narrow angle glaucoma. So patient has, if it is unilateral eye pain, watering and red eye. So acute red eye with headache and eyes are tender to palpation. Eyes are tender to palpation. Patient is above the age of, is in the elderly patient. You need to consider this could be acute narrow angle glaucoma, which can cause severe headache. And maybe a medical emergency, unless you treat acutely, it may cause vision loss. So acute narrow angle glaucoma, the most important sign is যদি চোখ চাপ এদিকে ধরতেই দিবে না, এদিকে অনেক কম ব্যথা, তাহলে যেদিকে ধরতেই দিবে না ওটা acute. তাহলে acute narrow angle glaucoma can be a medical emergency and can cause severe headache. The other causes of ocular headache are iritis, iridocyclitis. So in both this condition, in both acute narrow angle glaucoma and iridocyclitis, there is ciliary congestion, also known as circumlimbal congestion. In contrast to conjunctivitis, where there is conjunctival congestion. So if a patient with headache have red eye and ciliary congestion, watering, the pain is arising from the eyes. If associated with loss of vision, it is arising from the eyes maybe, or from the central nervous system. Pain may arise from the ears, mostly otitis media, otitis externa, or even mastoiditis. All these could be, so if the patient has discharge and discharge has increased recently, has pain unilaterally, it is arising from the ears, either the middle ear or the mastoid. And if the patient has no discharge, has pain on pulling the ears, it is otitis externa. If the patient has pain behind the ears and for long, long history of discharging ears, is likely to be mastoiditis. So in this way, we can also have from the pain from the teeth and gums, especially from the upper gums. So the most important causes of pain from the gums are the periodontitis and apical dental abscess. In both conditions, there will be percussion tenderness of the teeth
So if we want to chew, we will identify one teeth may be there. However, sometimes it may not be very visible. We may need to do investigation also. So the secondary headaches, sometimes I didn't mention many of them. There are many others as well. For example, in case of Bell's palsy, sometimes there is a headache which is behind the ears. And headache may arise from the spinal cord. So in occipitonuchal headache, in elderly patients with occipitonuchal headache, so disc lesion from the first intervertebral or second intervertebral disc may be associated with compression of the C12 and can cause occipitonuchal headache. So occipitonuchal headache can occur in addition to the patients with cervical disease. I said it can be in tendon headache, and it can be in many other headaches also. In migraine also, it can be on the back of the head. What I didn't mention, I will finish here by saying, is that I never mentioned hypertension as a cause of headache. Because in hypertension, it is said that more than 95% are essential hypertension. And essential hypertension is by definition asymptomatic. So asymptomatic does not cause headache. Essential hypertension does not cause headache. It can cause headache only if there is acute increase in blood pressure over a short duration of time, or if there is an accelerated hypertension. So accelerated hypertension, severe hypertension. So most of the patients who present with headache, matha betha, এবং যখন দেখে মাপলে ব্লাড প্রেসার, অন্য সময় মাপলে প্রেসার নরমাল, this headache is not due to blood pressure. This headache is causing a reactive rise in blood pressure. This raised blood pressure is called reactive blood pressure. So tension type headache, neck ache, occipitonuchal headache may occur in tension type headache, and you may occasionally find them having raised blood pressure. Do not give antihypertensive to this patient, neck pain and blood pressure, because we treat hypertension when there is sustained elevation of blood pressure. Sustained elevation means at least 3 different records at 3 independent times has to be above normal to level hypertension. So many of these patients, when in normal time, they do not have blood pressure, but when they have neck ache, headache, they have raised blood pressure. So in these groups of patients, if we prescribe hypertensives, the following morning the patient will be dizzy because of arterial hypertension. So hypertension usually does not cause headache. 95% of the hypertension are essential hypertension, which is by definition symptomatic. So if there is a symptom associated with hypertension, these symptoms are not hypertension, and symptoms are causing a transient elevation of blood pressure, which is called reactive hypertension. Reactive hypertension does not require antihypertensive medication. So as time is out, 1 hour is done, I will not progress further. The indication for imaging of the brain in patients with hypertension are the red flag signs. So any red flag sign, you need to do a CT scan, which can best detect the hemorrhage and a specioccupied lesion. For all other conditions, you need to do an MRI. So imaging should not be misused. If you can diagnose primary headache, there is no need for imaging. Try to convince the patient. If the patient is not convinced, or patient has a concern for the brain tumor, you do it, no problem. So with these few words, thank you very much. I don't know how it went. Thank you all for a patient hearing. Thank you, Jalil Bhai Sohail. স্যার থ্যাংক ইউ স্যার। এটা আসলে প্রেজেন্টেশন না বলে বলা যেটা ম্যাজিক, মানে ইট ওয়াজ এন
ম্যাজিক অ্যান্ড লাইফ টাইম এক্সপিরিয়েন্স। স্যার আসলে আমাদের এই প্রেজেন্টেশন গুলোতে যেটা হচ্ছে স্যার, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, সেই কক্সবাজার থেকে শুরু করে বাগেরহাট, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ফিজিশিয়ানরা স্যার আপনাদের এইসব মহামূল্যবান লেকচার গুলো পাচ্ছে, যেটা হয়তো স্যার আপনাদের ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল যেসব সাইন্টিফিক সেমিনার সিম্পোজিয়াম করেন, এগুলো অনেকেই স্যার আসলে অংশগ্রহণ করতে পারে না। হয়তো স্যার কোভিড এই একটা আশীর্বাদ আমাদের মাঝে নিয়ে এসছে। স্যার আসলে অনেক কোশ্চেন আছে স্যার, আমি শর্টে স্যার কোশ্চেন গুলা করি কারণ টাইম অনেক হয়ে স্যার। না স্যার 15 মিনিটে শেষ করবো। স্যার কোভিড এর সাথে হেডেকের রিলেশন এ ব্যাপারে কিছু বলবেন? কোভিড এর হেডেকের কোনো ক্যারেক্টারিস্টিক আছে বা এটার সাথে কোনো হেডেকের রিলেশন আছে? যেমন ডেঙ্গিকে আমরা যেরকম বলি যে ইট ইজ এ হেডেক ফিভার, dengue is not a headache fever. So many patients with dengue in the early days is said to be about 2/3 are tolerably symptomatic. Tolerably symptomatic মানে ওদের জ্বর ভাব লাগে কিন্তু সহ্য করতে পারে, ওর একটু অস্বস্তি লাগে, ব্যথা লাগে, মাথায় অশান্তি লাগে, কিন্তু সব সহ্য করতে পারে। এই জন্য এই রোগগুলো অফিসে চলে যায়, এই রোগগুলো স্কুলে চলে যায়, এই রোগগুলো বাজারে চলে যায়, বিকজ they have tolerable symptoms. এই জন্য হেডেক is not frequent or the presenting feature in patients with COVID-19. But COVID-19 patients may also develop headache because of the vascular lesions and vascular diseases we discussed, and because of the COVID itself also, the fever also. Sir, next question. Sir, migraine আর অরা সিনোনিম একটা কথা আছে, কোন ফেজে কনস্ট্রিকশন ও কোন ফেজে ভ্যাসোডাইলেটেশন হয়? ওকে, যেটা ওরা, ওটা হচ্ছে ভাসো কনস্ট্রিকশন ফেজ। এই ওরা ভাসো কনস্ট্রিকশন হচ্ছে হওয়ার কারণে ব্রেইনের সার্কুলেশন ইম্পেয়ার্ড হয়ে, যেই ব্রেইনের যেই জায়গায় সার্কুলেশন ইম্পেয়ার্ড হচ্ছে ওই জায়গার সে ভিজুয়াল ওই জায়গার সিমটমটা সে পাচ্ছে। তাহলে ওরা ইজ এ সিমটম অফ ভাসো কনস্ট্রিকশন। এটা মেনি এ টাইমস ইট আকার্স ইন দ্য অক্সিপিটাল লোব। এই জায়গায় এই কারণে বলছে ফ্ল্যাশেস অফ লাইট, জিগজ্যাগ লাইন্স, চোখের সামনে কেউ টর্চ লাইট মারছে এরকম মনে হচ্ছে, এটা বিকজ অফ দ্য অক্সিপিটাল হাইপক্সিমিয়া। এই জন্য এই হাইপক্সিমিয়াটা মাঝে মাঝে কিছু রোগীর মধ্যে এত তীব্র হতে পারে যে ওদের মধ্যে একটা ব্রেইনের স্ট্রোক হয়ে যাচ্ছে। তাহলে এরকম ব্রেইনের স্ট্রোক যখন হয়ে যাচ্ছে তখন এটাকে বলছে হেমিপ্লেজিক মাইগ্রেন। তাহলে মাইগ্রেনে এত ইন্টেন্স ভাসোকনস্ট্রিকশন হতে পারে, এটা রেয়ার কিন্তু হতে পারে যে ইট ক্যান কজ এ হেমিপ্লেজিক মাইগ্রেন অথবা ফোকাল নিউরোলজিক ডেফিসিট মাইগ্রেন। আর হচ্ছে যেটা হেডেক ফেজ, ওটা হচ্ছে ভ্যাসোডাইলেটেশন। হেডেকে ভ্যাসোডাইলেটেশন হলে নার্ভাসে কিন্তু ব্লাড ভেসেলের টিউনিকা এক্সটার্নাল বাজা নার্ভোরাম দিয়ে এটা ইনারভেটেড। তাহলে ওইটা যখন স্ট্রেসড হয় ব্লাড ভেসেলটা তখন দেয়ার ইজ পেইন। সো দি হেডেক ইজ ফ্রম ভ্যাসোডাইলেটেশন। যখন আমরা চিকিৎসা করি আর্গট অ্যালকালয়েড, এটা হচ্ছে ভাসোকনস্ট্রিক্টর দিয়ে চিকিৎসা। স্যার আরো কোশ্চেন তো আসতেছে স্যার। ডক্টর শান মোহাম্মদের একটা কোশ্চেন আছে স্যার, enlighten us with drug treatment of TTH and migraine. TTH স্যার মাইগ্রেন নিয়ে অনেকের কোশ্চেন আছে কিন্তু প্যারাসিটামল আর মাইগ্রেন প্যারাসিটামলটা হচ্ছে দুইটা 150 কেজির বেশি হলে দুইটা একসাথে খেতে হবে। একটা হচ্ছে হোমিওপ্যাথিক ডোজ। এই জন্য আমাদের সবচেয়ে বড় প্রবলেম উইথ ম্যানেজিং TTH যে ওদের থেকে যাচ্ছে, উই আর প্রেসক্রাইবিং একটা ট্যাবলেট অথবা প্যারাসিটামল ইজ ভেরি ভেরি সেফ। The toxicities are dose dependent. তাহলে 4 গ্রামের নিচে প্যারাসিটামল ইজ লাইক প্লাসিবো। 4 গ্রাম মানে ডেইলি 8টা ট্যাবলেট 24 ঘন্টা, 12টা পর্যন্ত সেফ। 6 গ্রামের বেশি হলে তখন 24 ঘন্টায় বেশি হলে তখন এটা টক্সিক হবে। তাহলে প্যারাসিটামল 50 কেজির উপরে হলে একসাথে দুইটা খাবে, এরপর আবার লাগলে খাবে, না লাগলে খাবে, বোথ ফর মাইগ্রেন বোথ ফর আদার। এবং মাইগ্রেন অনেক সময় যাদের বমি টমি থাকে ওদেরকে অ্যান্টিবায়োটিক দেওয়া যায়। এই ডোজে কাজ না হলে ওদের জন্য আরো NSAID দেওয়া যায়। NSAID তে কাজ না হলে তাদের জন্য যেগুলো রিজামিক এবং অন্যান্য ওষুধ সেগুলো দেওয়া যায়। হ্যাঁ, এবং অনেক সময় we can also use narcotic analgesics also. Patient may require narcotic analgesics. স্যার আরো কিছু কোশ্চেন তো নিব স্যার। এর আগে আমাদের মাঝে প্রফেসর সোহেলুল ইসলাম স্যার আছেন, উনি আবার আমাদের আজকের যার প্রতি ট্রিবিউট মামুন সর্দার স্যার রিলেটিভ। আমি স্যার সোহেল স্যারকে একটু ফ্লোর দিচ্ছি স্যার।
প্রফেসর সহিলুল ইসলাম স্যার প্লিজ। আসসালামু আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরে অত্যন্ত গর্বিত অনুভব করছি, কারণ আজকে এমন একজন বক্তা আমাদের সামনে আছেন যিনি not only my mentor but also his rays of knowledge always over us whenever we work. আমি উনি এবং প্রফেসর রিদওয়ান স্যার এবং প্রফেসর এম এ জলিল চৌধুরী আমরা সবাই চিটং মেডিকেল কলেজের ছাত্র, এবং আজকের যে অনুষ্ঠান এমন একজন চিটং মেডিকেল কলেজের ছাত্র বা ডক্টরকে নিয়ে যিনি Professor Ridwan sir already told that was a star in Chittagong Medical College 15 batch, Dr. Mamnushi Sabdar. That's why I'm here. উনি আমার ভগ্নিপতি। তো ওনার সম্পর্কে আমি আজকে আসলে কি বলবো, রিদওয়ান ভাই তো বলেই দিয়েছেন যে উনি 360 degree person. Actually he was not only a healer, he was not only a healer, he was a teacher, he was a leader, he was a speaker, he was a player, he was a thinker, what not, he was everything, I should say. So ওনার সম্পর্কে আজকে আমার আর কিছু আসলে বলার নাই। ওনার এই স্মরণের অনুষ্ঠানে আজকে এমন আরেকজন ব্যক্তিত্বকে আনলেন যিনিও চিটগং মেডিকেল কলেজের যে স্টার পার্সোনালিটি, প্রফেসর রিদওয়ান রহমান। এবং ওনার আজকের এই অনুষ্ঠানে যে হেডেক সম্পর্কে যে নতুন ধরনের একটা অ্যাপ্রোচ এত সুন্দর করে উনি আমাদেরকে এত সুন্দর একটা কম্পারেটিভ সিমটোমেটিক ম্যানিফেস্টেশন বিভিন্ন ধরনের হেডেকের এত সুন্দর অ্যাপ্রোচ আসলে আর কোনো হেডেক নিয়ে আমরা শুনিনি। আমার আসলে একটা ব্যক্তিগত এক্সপেরিয়েন্স হেডেক নিয়ে প্র্যাকটিসের সময় আমি বলবো, এই গল্পটা বলছি এই কারণে, একদিন এক পেশেন্ট আমার চেম্বারে আসার পর সে আমাকে বললো, আমি জিজ্ঞেস করলাম আপনার কি সমস্যা, সে বললো আমার আজকে 4-5 দিন ধরে জ্বর। তো যাক, তার কাছ থেকে কথাবার্তা শোনার সময় আমি একটা প্রেসক্রিপশনে দেখলাম সে 5 মিনিট আগে সেই প্রেসক্রিপশনটা আমার পাশের একজন নিউরোফিজিশিয়ান এর থেকে প্রেসক্রিপশনটা নিচ্ছে। আমি বললাম যে এই প্রেসক্রিপশনটা ওনার কাছে আবার কেন গেলেন? যে আমি মাথা ব্যথার জন্য ওনার কাছে গেলাম আর জ্বরের জন্য আপনার কাছে আসলাম। এই অবস্থা। আমি ওনাকে বললাম যে আপনার তো এই মাথা ব্যথাটা জ্বরের কারণেও হতে পারে। বলছে সেই জন্য আমাদের দেশে আসলে রিদওয়ান স্যার যেটা বললেন যে 90% হেডেক আর প্রাইমারি, আসলে আমাদের দেশে অনেক এই ধরনের টেনশন টাইপ হেডেক বা অনেক ফাংশনাল হেডেক পাওয়া যায়, কিন্তু মানুষ মনে করে যে কোনো সিমটমের জন্য ওই স্পেশালিস্টের কাছে যেতে হবে। আজকাল এমন অবস্থা, হেডেকের জন্য চলে যাচ্ছে নিউরোফিজিশিয়ানের কাছে, বুক ব্যথা হলেই চলে যাচ্ছে কার্ডিওলজিস্টের কাছে, পেট ব্যথা হলেই চলে যাচ্ছে গ্যাস্ট্রোন্টারোলজিস্টের কাছে। কিন্তু আমি বলবো যে এই সমস্ত ইন্টার্নিস্ট আর দ্য ফার্স্ট ডক্টর ফর দিস টাইপ অফ সিমটোমেটিক ম্যানিফেস্টেশনস। তো সেই জন্য আজকের যে হেডেক নিয়ে যে রিদওয়ান স্যার যে এত সুন্দর করে বললেন, মনে হলো উই আর এ স্টুডেন্ট ইন দি লেকচার অফ হেডেক। I really congratulate for his brilliant lecture, and I also invite Professor M. A. Jalil Choudhury, who is also a star of Chittagong Medical College. They are the planets in the sky. We are simply not a satellite also. We are simply looking towards the planets to hear something. So I invite Professor M. A. Jalil Choudhury to speak something. Thank you. কি শেষ নাই? স্যার শেষের দিকে স্যার আর দু একটা কোশ্চেন নিয়ে নেই স্যার, আপনিও স্যার জয়েন করেন। রিদওয়ান স্যার আরো কিছু কোশ্চেন আছে স্যার, ভার্টিজিনাস মাইগ্রেন এই সম্বন্ধে একটু জিজ্ঞেস করছে। আরেকটা জিজ্ঞেস করছে স্যার, মানে ক্লিনিক্যালি টিআইএ ও হেমিফেজিক মাইগ্রেন কেমনে ডিফারেন্সিয়েট করবে? টিআইএ হচ্ছে it will recover completely without any residual deficit within 24 hours. আর যেটা হেমিপ্লেজিক মাইগ্রেন হবে এটা হচ্ছে অলরেডি স্ট্রোক, is not a TIA, is not transient, it is likely to be lasting more than 24 hours.
আমাদের মাঝে যেহেতু এম এ জলিল স্যার আছেন, স্যার আপনি হেডেক সম্বন্ধে স্যার একটু, আপনি তো রিদওয়ান স্যারের লেকচার পুরোটাই শুনেছেন স্যার, এখন আপনি স্যার আপনার এক্সপিরিয়েন্স একটু শেয়ার করেন স্যার। না, এক্সপিরিয়েন্স শেয়ার করার মতো কিছু রাখে নাই দেশে। শোনা যাচ্ছে কি? আমাকে শোনা যাচ্ছে? ক্লিয়ার স্যার, ক্লিয়ার। না, যদি প্রফেসর রিদওয়ান রহমান কিছু বাদ রাখতো তাহলে এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারতাম, কিন্তু সেটা কিছু বাদ রাখে নাই। এবং দেখি ইন্টারনেস্ট, এইটাকে বলে ইন্টারনেস্ট, এবং লেকচারে আসলে এরকম হওয়া উচিত। এখন প্রফেসর রিদওয়ান রহমান হেডেকে লেকচার দেওয়ার পর যদি কেউ মাথা ব্যথা না হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে এটা একটা পারফেক্ট লেকচার হচ্ছে। আমি একটু মাঝখান দিয়ে বাইরে গেছে, একটা ফোন আসলে চলে গেছিলাম, কিন্তু পুরোপুরি প্রায় শুনছি। আমার কিন্তু মাথা ব্যথা হয় নাই। আমার তো এখন পড়াশোনা করার বয়স নাই, পড়াশোনার দরকারও নাই, তারপরে আমি শুনছি পুরোটা কিনা বলে আমার কিন্তু মাথা ব্যথা হয় নাই। সুতরাং আমি বলতে পারি যে এটা একটা ভালো লেকচার ছিল, যেটা কভারিং অল সাবজেক্ট। ডেভিডসন, হ্যারিসন, সিসিল মিলিয়া যা আছে কোনো কিছু বাদ রাখে নিয়েছি। দ্বিতীয় কথা হলো, যদি এখানে নিচে অনেক ছাত্র আছে, তার আমাদের ছাত্র অনেক কমন ছাত্রই হবে, ছাত্র আছে, তাদেরকে যদি আজকে একটু মনোযোগ শুনে থাকে তাহলে এদেরকে হেডেক আর পড়তে হবে বলে আমার কাছে মনে হচ্ছে না, ডিটেন ভাই বা অস্টি ক্লিনিকের যা সকলের জন্য। আর যারা জিপি আছে আমাদের মতো, এখন প্রফেসর সোহাইদুল আছে, আর কে দেখতেছি না আমি, যারা জিপি আছে তাদের জন্য কিন্তু এটা একটা ফ্রুটফুল লেকচার আমার কাছে মনে হচ্ছে। আমি কিন্তু বলে রাখি, পৃথিবীর একমাত্র দেশ বাংলাদেশ যেখানে একবার এমবিবিএস বা পোস্ট গ্রাজুয়েশন করার পরে আর লেখাপড়া করতে হয় না। হ্যাঁ, কিছু করতে হয়, ছাত্র পড়াতে গেলে আমাদের অনেকে লেখাপড়া করতে হয়, কিন্তু প্র্যাকটিস করতে গেলে লেখাপড়া করতে হয় না। আমরা বিএমডিসি কয়েকবার বলছিলাম যে এরকম কয়েকটা লেকচার 5 বছর পরে বিএমডিসি রেজিস্ট্রেশন রিনিউ করে, 5 বছর যদি 5-10টা লেকচার এরকম প্রফেসর ইদনের মতন এরকম লেকচার, হেডেক বা পেইন অ্যাবডোমেন বা জ্বর, যে 10টা লেকচার যদি কম বছরে করতো তারা রিনিউ করার জন্য, রেজিস্ট্রেশন রিনিউ করার জন্য, তাহলে আমার মনে হয় এই ধরনের লেকচার শোনার পরে জিপিরা আগ্রহী হইতো এবং উপকার হইতো বলে মনে হচ্ছে। আমি শুধু একটা কথা বলে আমি শেষ করতে চাচ্ছি হেডেকের ব্যাপারে, যেটা হয় রোগী প্রফেসর রিদওয়ান কিন্তু একটা কথা বলছিস, রিদওয়ানের সাহেবের কথা কিন্তু সবকিছু বই লেখা নাই, সব কথা বই লেখা নাই। রোগীরা শোনা যাচ্ছে আমাকে? ক্লিয়ার স্যার। হ্যাঁ, রোগীরা আসে হেডেক নিয়ে আসে না, রোগীরা আসে হেডেকের কনসার্ন নিয়ে আসে না। এটা কি খেয়াল করছে না? তো এই কথাটা বই লেখা নাই কিন্তু, কারণ প্রফেসরদের সব কথা বই লেখা থাকে না, এই জন্য প্রফেসরদের ক্লাস অ্যাটেন্ড করতে হয়, লেকচার শুনতে হয়। আমি আবার রিপিট করি, রোগীরা মাথা ব্যথা নিয়ে আসে না, রোগীরা আসে মাথা ব্যথার কনসার্ন নিয়ে। আপনি যারা এমআরসি গেছেন, পেসিবুকে গেছেন, তারা দেখবেন যে আমি শুনছি অনেকে 9-10 পাই গেছে, ফেল করছে, শুধু একটা কোশ্চেন সে করে নাই, আপনার কনসার্ন কি? ক্যান্সারের চিকিৎসা করে ফেলছে, খুব ভালো চিকিৎসা করছে, কিন্তু একটা প্রশ্ন করে নাই, কনসার্ন কি? বাইরের এভাবে টিচিং হয়, আমরা সেভাবে ছাত্ররা পড়াই না। রোগীরা আসে হেডেকের কনসার্ন নিয়ে, কিন্তু আমাদের সমস্যা কি, আমাদের শেয়ার করতে বললো আমাকে, এটা কারো বদনাম করে বলতেছে না, আমাদের ট্রেডিশন, মাথা ব্যথা রোগীর সমস্যার বড় করে, যেই আপনি কোনো আই স্পেশালে যাবেন উনি নির্ঘাত একটা চশমা দিয়ে দিবেন। যখন উনি কোনো একটা এক্সরে করবেন পিএনএস এর, একদম নির্ঘাত সাইনোসাইড পাওয়া হয়ে যাবে, কোনো সন্দেহ নাই, বলে দিবে আপনার সাইনোসাইড হয়ে গেছে। সুতরাং এইভাবে কিন্তু আমরা বিভিন্ন স্পেশালিস্ট রোগীরা যাই, কিন্তু যাইয়া বিভিন্ন ডায়াগনোস করে আসে, কিন্তু কেউ হয়তো বা খুব কম সংখ্যক ফিজিশিয়ানরা বলে যে ভাই আপনার তো হেডেকটা যেটা কমন টাইপ হেডেক, আইদার মিগ্রেন বা টেনশন হেডেক, বা যে কাউন্সিলিং বা তাকে বুঝিয়ে বলা, এটা কিন্তু আমি সহ আমরা অনেকে করি না। আমরা হেডেক আসলে হয়তো হয় আমার মতন যারা আছে আমরা হয়তো কিছু ওষুধ লিখে দিলাম, আর যারা স্পেশালিস্ট তারা হয়তো চশমা দিলাম, কিছু একটা করলেন, কিন্তু হেডেকের যে মেইন ট্রিটমেন্ট যেটা বলবো প্রফেসর রিদওয়ান রহমান, আগে ভাগ করে নিতে হবে। ভাগ না করলে সমস্যা নাই, কারণ ম্যাক্সিমাম কিন্তু প্রাইমারি হেডেক। তবে হ্যাঁ, ইউ শুড নট মিস দ্য সিরিয়াস, যেটা রেড ফ্ল্যাগ সাইনগুলো বললো, আমাদের উদ্দেশ্য হলো নট টু মিস আদার সিরিয়াস ইলনেস অফ দিস হেডেক। আর বাকি সব তো কমনই, মিগ্রেন বলেন, টেনশন হেডেক বলেন, এগুলো মোটামুটি কাছাকাছি। মিগ্রেনের সাথে আবার টেনশনের সম্পর্ক আছে, টেনশনের সাথে মিগ্রেনের সম্পর্ক আছে, আবার মিক্সড হেডেক আছে, এসবই ঠিক আছে এগুলা। তো সুতরাং আমরা যেন সবাই যেন, আমাকে বলতেছি, আমি সহ যেন রোগীদেরকে প্রপারলি কাউন্সিলিং করি অ্যাজ রিগার্ডস টু কজ অফ হেডেক, তারপর ওষুধ লিখি, তাইলে রোগীরা ভালো হবে। তো আমার মনে হয় আমার বেশি কিছু বলা ঠিক না, কারণ প্রফেসর রিদওয়ান সাহেব সবসময় সবকিছু কভার করছেন। আমার মনে ছাত্র, শিক্ষক, টিচার, জিপি যারা অ্যাটেন্ড করছেন তারা অবশ্যই এটা উপকৃত হবেন। থ্যাংক ইউ জলিল স্যার। স্যার কথা হচ্ছে কমেন্ট সেকশনে তো স্যার আপনার প্রশংসার চোটে স্যার মানে বন্যা বয়ে গেছে স্যার, এবং আপনার কাছে অনেক ক্লাসের আবেদন আসছে, সবাই ক্লাস চাচ্ছে, ইনশাল্লাহ আপনার ক্লাস হবে। আর জলিল স্যারের ক্লাস এই মাসে ইনশাল্লাহ হবে এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিসের উপরে,
এই জন্য জলিল স্যার ওনার সদয় সম্মতি আমাদের দিয়েছেন। স্যার আরো 2-3টা কোশ্চেন আছে স্যার, আমরা শেষ করবো। স্যার আমাদের আজকের অনুষ্ঠানের সায়েন্টিফিক পার্টনার হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস, আয়োজনে স্যার আমরা বিডি ফিজিশিয়ানস, আমাদের টেকনিক্যাল সাপোর্ট স্যার এসডি ইনোভেশন। স্যার লাস্ট 2টা কোশ্চেন স্যার করবো স্যার? হ্যাঁ করেন। আচ্ছা স্যার একটা কোশ্চেন হচ্ছে স্যার, মাইগ্রেন প্রোফাইলেক্সিস কতদিন কন্টিনিউ করবে? এটা অনেকের কোশ্চেন স্যার। Nobody knows. এটা বলেছে যদি কিছুদিন করা হয়, এটা সাধারণত কোনোভাবে এটা ডেজে হবে না, উইক হবে না, 18 মান্থস। সো ফিউ মান্থস মানে কত জানা নেই, সে মানে 3 মাস দিতে পারেন, 2 মাস দিতে পারেন। দেওয়ার পরে ফ্রিকোয়েন্সি এন্ড সিভিয়ারিটিটা কমে আসবে। তাহলে ফ্রিকোয়েন্সি সিভিয়ারিটি যখন কমে আসবে, ফ্রিকোয়েন্সি কম থাকবে, তখন সে মাঝে মাঝে রিলিভিং মেডিকেশন খাবে, অ্যাবর্টিভ মেডিকেশনস। আবার যখন ঘন ঘন হবে আবার প্রোফাইল্যাক্সিস হবে। এইভাবে প্রোফাইল্যাক্সিস এবং অ্যাবর্টিভ মেডিকেশন কি দিয়েই চালাতে হবে, কারণ এটা ভালো করে ফেলা সম্ভব নয়, এটা একদম প্রিভেন্ট করা শতভাগ। এটা ওগুলো আগে রোগীকে, যে জলিল ভাই যেটা বললো, যে আগে ওকে বলে দিতে হবে যে ওর কিরকম। এগুলা না বলে, চিকিৎসা দিয়ে বলে রোগীরা মানতে চায় না, ওরা ভালো হয়ে যেতে চায়। এই জন্য কাউন্সেলিং ইজ দ্য মেইন পার্ট। তার আরেকটা কোশ্চেন আছে, আমাদের এক ডক্টর তার পার্সোনাল প্রবলেম নিয়ে উনি একটু লিখেছেন যে ডিমনেস অফ ভিশন অফ লেফট আই উইথ সাডেন মাইল্ড হেডেক ইন দ্য মর্নিং ফর সাম সেকেন্ডস, মানে হার এজ ইজ 64 and she is under controlled diabetes mellitus and hypertension. তার ক্ষেত্রে সে কি কোনো প্রিকশন নিবে বা কিছু করবে? অবশ্যই এটা তো দেখতে হবে, এটা তো ডায়াগনোস করতে হবে, এটা তো স্ট্রোক হয়ে গেছে। যদি সার্টেন ডেভেলপমেন্ট অফ হেডেক এন্ড ফোকাল নিউরোলজিক ডেফিসিট হয়, ভিশন লস, ঠিক আছে, এটা যদি এটা হয়ে থাকে, আমি জানি না কি হয়েছে, যদি বলে যে একই সাথে হেডেক এবং ভিশন লস, দিস ইজ এ ফোকাল নিউরোলজিক ডেফিসিট, এটা আই এর মধ্যে হতে পারে প্রবলেমটা, অথবা এনিহোয়ার ইন দ্য ব্রেইন, যে কোনোটা হতে পারে। তাহলে ওইভাবে এটাই, তাহলে এটা একটা রেড ফ্ল্যাগ সাইন, দিস পেশেন্ট হ্যাজ এ রেড ফ্ল্যাগ। অলরেডি উনি টেনশনে পড়ে গেছেন স্যার আপনার লেকচার শুনে। স্যার আমরা স্যার অনুষ্ঠানের একদম শেষের দিকে, স্যার আমি কনক্লুডিং রিমার্ক স্যার আপনি দেন, তারপরে জলিল স্যার দিয়ে শেষ করে দিচ্ছি স্যার। আমি আবার কি আগে করেন, আমি তো সারাক্ষণই বললাম, আমি কনক্লুডিং রিমার্কস না, ঠিক আছে, সেটা হচ্ছে যে এহসান ছিল বলে মনে করেন যে এখানে প্রোগ্রামটা হয়েছে, এগুলা কিভাবে নিবে অডিয়েন্সটা, এই জন্য আমি এগুলো বেশি ইন্টারেস্টেড না, পুরো ওর চাপাচাপিতে হয়েছে। তো ভালো থাকে, ভবিষ্যৎ আবার দেখা হবে হয়তো খুব শীঘ্রই ইনশাআল্লাহ। বেশি শিখতে যাবে না, মাঝে মাঝে। জি স্যার, জি স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। জলিল স্যার প্লিজ। না ঠিক আছে, বলা তো হয়ে গেছে, রাত অনেক হয়ে গেছে, বেশি কথা বললে আবার সবাই আবার মাথা ব্যথা শুরু হয়ে যাবে। তো আমরা মাথা ব্যথার বক্তৃতা দিয়ে মাথা ব্যথা করবো সবাই, চাই না আর কি। প্রফেসর রিদওয়ান সম্বন্ধে বলার কিছু নাই, সে বরাবর যেভাবে বলে আসছে, যেভাবে পড়ে আসছে, যেভাবে লেকচার দিয়ে আসছে, এটা একইভাবে উনি আসেন। আমরা ওনার থেকে ভবিষ্যতে আরো ভালো, আরো ভালো দরকার নাই, এরকম আরো লেকচার আশা করব। আর যার জন্য এই লেকচার আছে অবশ্যই তো প্রফেসর মামুন রশিদ, আমরা সবাই তার আত্মার রুহের অবশ্যই মাগফিরাত কামনা করব। এবং যে বিডি ফিজিশিয়ান সহ হেলথ কেয়ার সহ যারা এই অনুষ্ঠান আজকে এই আমাদেরকে উপহার দিয়েছেন, তাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার মনে হয় আমি এখানে আজকে বিদায় নেওয়া উচিত। সবাইকে ধন্যবাদ। আপনার লেকচার তো ইনশাআল্লাহ এই মাসে আসতেছে স্যার। হ্যাঁ, ডেটটা আমি পরে কনফার্ম করবো আর কি, মোটামুটি 3rd উইকে হবে আর ইনশাআল্লাহ। ঠিক আছে, শেষ করে থ্যাংক ইউ এভরিবডি স্যার, আজকের অনুষ্ঠান এখানেই স্যার আমরা শেষ করতেছি স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যার।